পিএসজি ভার্সেস চেলসি, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের ব্লকবাস্টার ফাইনাল, বক্স অফিস ফাইনাল। কেমন হবে এই ম্যাচ? এই ম্যাচের প্রিভিউ নিয়ে আমি আশফাকুল মুশফিক। ওয়েলকাম টু ইন ট্রানজিশন আনকাট। শুরুতেই আমরা যদি পিএসজি নিয়ে কথা বলি, তবে পিএসজি নিয়ে কথা বলতে হলে কাকে রেখে কাকে নিয়ে কথা বলবো, কি রেখে কি নিয়ে কথা বলবো? পিএসজির ফ্রন্ট লাইন নাকি মিডফিল্ড নাকি ডিফেন্স? আমরা দেখেছি পিএসজি সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে 4-0 গোলে হারিয়ে কিন্তু তারা ফাইনালে এসেছে। এবং পিএসজির যে সবচাইতে উল্লেখযোগ্য যে বিষয়টা তাদের ট্যাকটিক্সে, পিএসজির প্রেসিং, পিএসজির ইন্টেন্স প্রেসিং। এই ইন্টেন্স প্রেসিংয়ের কারণেই কিন্তু ইউরোপের বড় বড় দলগুলোকে তারা পরাস্ত করে চ্যাম্পিয়ন্স লিগের উইনার হয়েছিল। এবং একই সাথে ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালেও কিন্তু তারা এসেছে বায়ার্ন মিউনিখের মতো দলগুলোকে এবং রিয়াল মাদ্রিদের মতো দলগুলোকে হারিয়ে। আমরা দেখেছি যে পিএসজির প্রথম যে দুটো গোল রিয়াল মাদ্রিদের বিপক্ষে, দুটো গোলই কিন্তু প্রেসিংয়ের কারণে যে ডিফেন্ডাররা মিস্টেক করে সেই মিস্টেকগুলোকে ইউটিলাইজ করেই কিন্তু গোলগুলো এসেছে। প্রথম গোলটা ছিল রিয়ালের সেন্টার ব্যাক রাউল অ্যাসেন্সিওর ফাম্বলের কারণে, এবং দ্বিতীয় গোলটা অ্যান্তোনিও রুদিগারের ফাম্বল থেকেই কিন্তু গোলগুলো এসেছে পিএসজির। এবং এই যে তাদের ইন্টেন্স প্রেসিং, এই ইন্টেন্স প্রেসিংটা কিন্তু আসছে ফরওয়ার্ড লাইন থেকে, অর্থাৎ কারভাতস্কেলিয়া, ডিজায়ের দুয়ে এবং রাইট সাইডে ওসমানে দেমবেলে, তারা যে ইন্টেন্স প্রেসিং করে রাখছে। আমরা দেখেছিলাম রিয়াল মাদ্রিদ যখন গোল কিক নিচ্ছিল ওই মুহূর্তে কিন্তু ডিজায়ার ডেমবেলে ডি বক্সের মাথায় একদম কোর্তোয়ার দিকে একদম তাক করে দাঁড়িয়েছিল। ঠিক যেই মুহূর্তে কোর্তোয়া গোল কিক নিবে সাথে সাথেই যাতে অ্যাঙ্গেলগুলো বা পাসিং সিকোয়েন্সগুলো যাতে ব্লক করে দিতে পারে, সেটা একদম শুরু থেকে। এবং এই যে লুইস এনরিকের যে এই প্রেসিং ফিলোসফি, আমরা খুবই সাম্প্রতিক একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও দেখেছি, যখন কিলিয়ান এমবাপ্পে যখন পিএসজির প্লেয়ার ছিল তাকে একা ডেকে লুইস এনরিকে কিন্তু ডিজিটাল স্ক্রিনের সামনে প্রেসিং করার জন্য একটা আলাদা করে মিটিং করেছিলেন। তাকে বলেছিল যে সর্বকালের সেরা হতে হলে যদি কোনো গুণ থাকা লাগে, যেমন কিলিয়ান এমবাপ্পে অ্যাটাকিং অর্থাৎ অন দ্য বল অলরেডি সে বিশ্বসেরা, কিন্তু তাকে বোঝানোর চেষ্টা করেছিল মাইকেল জর্ডানের এক্সাম্পল দিয়ে যে তুমি যদি সর্বকালের সেরা হতে চাও, তোমার পায়ে বল যতক্ষণ আছে শুধু ততক্ষণ ভালো খেললেই হবে না, তোমার পায়ে যখন বল নেই, অর্থাৎ অপোজিশনের পায়ে যখন বল, সেই মুহূর্তে তুমি কিভাবে প্রেস করছো, সেই মুহূর্তে তুমি তাদেরকে কিভাবে বাধা দিচ্ছ, সেটাই কিন্তু তোমাকে পার্থক্য করে দিবে সেরা এবং সর্বকালের সেরা এ দুটোর বিপরীতে। অর্থাৎ এখানে কিন্তু কিলিয়ান এমবাপ্পে যখন গত বছর লুইস এনরিকের আন্ডারে পিএসজিতে ছিল, তিনি কিন্তু খুব একটা প্রেসিং করেননি, এবং এখনও রিয়াল মাদ্রিদের হয়ে তার দ্বিতীয় মৌসুম শুরু হয়েছে, খুব একটা প্রেসিংয়ের মধ্যে কিন্তু এমবাপ্পেকে দেখা যায় না। কিন্তু এমবাপ্পে পিএসজি ছেড়ে দেওয়ার পরে এখন পিএসজিতে যে ফ্রন্ট লাইন, কিছুক্ষণ আগেই বলছিলাম কারভাতস্কেলিয়া, ডিজায়ের দুয়ে, ওসমানে দেমবেলে কিংবা বারকোলা, তারা কিন্তু প্রচণ্ড প্রেসিং করে অপোজিশনকে একের পর এক মিস্টেক করিয়ে গোলগুলো বা কুইক ট্রানজিশনের মাধ্যমে, নো পান ইন্টেন্ডেড, কুইক ট্রানজিশনের মাধ্যমে গোল আদায় করার চেষ্টা করছে। এবং শুধু প্রেসিং কেন, আমরা যদি আরেকটু পেছনে আসি, অর্থাৎ অন দ্য বল যখন পিএসজি তাদের অ্যাটাক বিল্ড আপ করছে, সেই মুহূর্তে কিন্তু তাদের যে মিডফিল্ড, ফ্যাবিয়ান রুইজ, জাও নেভেস কিংবা ভিতিনহা তো বক্স টু বক্স বলার, একদম নিচে থেকে বল ড্রিবল করে নিয়ে এসে, এবং যেহেতু সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ খুব একটা প্রেসিং করছিল না, তারা বেশ কমফোর্টেবলি বল পায়। আমরা দেখেছি প্রথমার্ধে পিএসজির বল পজিশন প্রায় 80% কাছাকাছি ছিল। এবং পুরো ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের মৌসুমে কিন্তু পিএসজির বল পায়ে অ্যাভারেজ পজিশন প্রায় 66 থেকে 67%, যেটা সমস্ত দলের মধ্যে কিন্তু সর্বোচ্চ। অর্থাৎ এটা কিন্তু আমরা ফাইনাল ম্যাচেও দেখতে পাবো যে পিএসজি বল পায়ে তাদের ডমিনেন্স কন্টিনিউ করে রাখবে। এবং পিএসজির যে অ্যাটাকিং, যেমন যদি আমরা লেফট উইংয়ে যাই, কারভাতস্কেলিয়ার সাথে ওদের লেফট ব্যাক নুনো মেন্ডেস, তারা কিন্তু ওভারলোড করে রাখবে। এবং অপরদিকে রাইট সাইডেও ওসমানে ডেমবেলে নামুক কিংবা বারকোলা নামুক, তার সাথে আশরাফ হাকিমি, তারা কিন্তু পার্টনারশিপ করে ওভারলোড করে রাখে। সুতরাং শুধু মিডফিল্ডের মাঝখানে অর্থাৎ মাঠের মাঝখানেই নয়, রাইট সাইড বলেন, লেফট সাইড বলেন, চতুর্দিক থেকে কিন্তু পিএসজি অ্যাটাক করার চেষ্টা করবে চেলসির উপর। এবং আমরা দেখেছি যে গত মৌসুমে এবং এই মৌসুমেও পিএসজির অধিকাংশ অ্যাটাক কিন্তু এসেছে রাইট ফ্ল্যাঙ্ক থেকে, অর্থাৎ প্রায় 45% রাইট চ্যানেল থেকে পিএসজির অ্যাটাক এসেছে। এবং সেখানে মুখ্য ভূমিকা রেখেছে পিএসজির রাইট ব্যাক আশরাফ হাকিমি। সে যে শুধু রাইট ব্যাক বা রাইট ডিফেন্সিভ ব্যাকেরই ভূমিকা পালন করে তা কিন্তু না, সে ওভারল্যাপ করছে, আন্ডারল্যাপ করে ভিতরে আসছে। এবং যখন আপনারা হয়তো ওসমানে ডেমবেলেকে মার্কিং করবেন কিংবা ডিজায়ার দুয়েকে মার্কিং করবেন, সেই সময় দেখবেন ডি বক্সে তারা দুজনের কেউ নেই, আশরাফ হাকিমি চলে এসেছে ঠিক গোলবারের সামনে গোল করার জন্য। অর্থাৎ পিএসজির কিন্তু
অ্যাটাকিং অপশনের শেষ নেই। তারা যেরকম অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স ফিলোসফিতে প্রেসিং ফুটবল করে যাচ্ছে, অপরদিকে আবার অন দ্য বল পজিশনে প্রায় 60 থেকে 70% বল পজিশন রেখে কিন্তু অ্যাটাক করে যাচ্ছে। এই বিষয়গুলো চেলসির অবশ্যই মাথায় রাখতে হবে। অপরদিকে আমরা যদি চেলসিকে নিয়ে কথা বলি, চেলসি কিন্তু এই ম্যাচে এত স্ট্রং পিএসজির সামনে আন্ডারডগ, এটা বলাই যায়। তবে চেলসি কিন্তু আগে যতবার ফাইনালে উঠেছে এবং ফাইনালে উঠে কাপ জয় করেছে, তারা কিন্তু আন্ডারডগ হিসেবেই এসেছিল। অর্থাৎ আন্ডারডগ হিসেবে এসে স্ট্রঙ্গার টিমকে হারিয়ে কিন্তু তাদের রেকর্ড করার ইতিহাস রয়েছে। আমরা যদি 2012 চ্যাম্পিয়ন্স লিগের দিকে তাকাই, তখন তারা স্ট্রং বায়ার্ন মিউনিকের প্রতিপক্ষ ছিল এবং বায়ার্ন মিউনিকের মাঠেই হারিয়ে তারা কিন্তু ইউরোপের চ্যাম্পিয়ন হয়েছিল। সর্বশেষ 2021-এ ম্যানচেস্টার সিটির বিপক্ষে তারা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলেছে এবং সেই ম্যানচেস্টার সিটিকেও কিন্তু 1-0 গোলে হারিয়ে চেলসি কিন্তু দ্বিতীয়বারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয়েছিল। পাশাপাশি চেলসি কিন্তু আগে ক্লাব ওয়ার্ল্ড কাপও জয় করেছে, যা কিন্তু পিএসজি আগে কখনো করেনি। সুতরাং চেলসি শুধু 2বার চ্যাম্পিয়ন্স লিগ জয় নয়, তারা আন্ডারডগ হিসেবে ক্লাব ওয়ার্ল্ড কাপও জয় করেছিল। এই রেকর্ড কিন্তু চেলসি পিএসজির ম্যাচের আগে চেলসিকে কিন্তু এগিয়ে রাখতে পারে মনোভাবের দিক থেকে হলেও। তাছাড়া ফাইনালে তাদের কিন্তু স্ট্রং ডিফেন্সিভ স্ট্রাকচার আমরা দেখতে পাই সবসময়। সুতরাং পিএসজির এই যে অ্যাটাকিং, এই যে 66% বল পজিশন রাখা, এর বিপক্ষে লন্ডনের এই অল ব্লু টিম কিন্তু দারুণ ডিফেন্সিভ স্ট্রাকচার মেনটেন করে কিন্তু পিএসজির সামনে দাঁড়াতে পারে। অর্থাৎ পিএসজির এই যে মুহুর্মুহু অ্যাটাক, সেই অ্যাটাক সামলানোর ক্ষমতা কিন্তু চেলসির ডিফেন্সিভ লাইনের আছে। এর পাশাপাশি আমরা যদি দেখি যে চেলসির যে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে কেসেইডো এবং এনজো ফার্নান্দেস, তারা কিন্তু গত মৌসুমে প্রিমিয়ার লিগের শেষার্ধে এসে কিন্তু যে ডাবল পিভট তারা খেলে মিডফিল্ডে মাঝমাঠে, চেলসি সাধারণত 4-2-3-1 ফরমেশনে খেলে থাকে। এই 4-2-3-1 ফরমেশনে কিন্তু মাঝখানের যে ডাবল পিভট, এই ডাবল পিভটে কিন্তু এনজো ফার্নান্দেস এবং কেসেইডো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, শুধু ডিফেন্সেই নয়, কাউন্টার অ্যাটাক লঞ্চ করতে কিংবা অ্যাটাকিং সাপোর্ট দেওয়ার জন্য। এর পাশাপাশি সামনে রয়েছে কোল ফার্মার, রয়েছে এনজো রয়েছে, তারা কিন্তু ক্লাব ওয়ার্ল্ড কাপে দারুণ ফর্মে রয়েছে এবং গোল করেছেন। সুতরাং আমরা বলতে পারি যে হয়তো এই ম্যাচে চেলসি ডিফেন্সিভ এবং কাউন্টার অ্যাটাকিং অ্যাপ্রোচেই যাবে। তবে একটা পরামর্শ বা উপদেশ থাকবে আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে, ডিফেন্সে যতক্ষণ বল না রাখা যায় ততটাই শ্রেয়। কেননা পিএসজি যে পরিমাণ প্রেস করবে, ওই প্রেসের এগেনস্টে আপনি যদি বল বেশিক্ষণ আপনার পায়ে রাখতে চান, বল হারালেই কিন্তু গোল। সুতরাং এই রিস্কটা হয়তো চেলসি নিবে না, এটাই আশা করা যেতে পারে। সেক্ষেত্রে কি করতে পারে চেলসি? আমরা যদি দেখি যে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলার মতো দল, যখন অ্যাস্টন ভিলা পুরো ডিফেন্সিভ পার্ক দা বাস করে রেখেছিল, অ্যাস্টন ভিলা কিন্তু পিএসজির বিপক্ষে একটা গোল পেয়েছিল এবং সেই গোলটা ছিল সম্পূর্ণ ডিফেন্স থেকে কাউন্টার অ্যাটাক করে। সুতরাং কাউন্টার অ্যাটাকের মাধ্যমে 3টা থেকে 4টা পাসেই কিন্তু একদম গোল মুখে ডোনারুমার সামনে পৌঁছে ডোনারুমাকে পরাস্ত করেছিল অ্যাস্টন ভিলার সেই গোলটিতে। চেলসি কিন্তু চাইলে তাদের সেই কাউন্টার অ্যাটাকের পেসটা ব্যবহার করে ডিফেন্সিভ লাইনে বল বেশিক্ষণ না রেখে বিলকুল নো ননসেন্স ডিফেন্ডিং, একদম ক্লিয়ার কাট ডিফেন্ডিংয়ে খেলে যদি বল ক্লিয়ার করে দিতে পারে কিংবা ফ্রন্ট লাইনে খেলতে পারে, সেক্ষেত্রে কিন্তু চেলসি কাউন্টার অ্যাটাকে গোলের সুযোগ তৈরি করতে পারে। এবং যেহেতু বলছিলাম যে তাদের এক্স ফ্যাক্টরগুলো হচ্ছে ফাইনালে তারা বড় বড় অপোজিশনকে আন্ডারডগ থেকেও যেহেতু তারা হারিয়েছে, সেই এক্স ফ্যাক্টরটা হয়তো এই ম্যাচেও চেলসিকে অনুপ্রেরণা দিতে পারে, মোটিভেশন দিতে পারে। চমৎকার একটা ফাইনালের অপেক্ষায় আছি আমরা। হয়তো বলের দখলে পিএসজি এগিয়ে থাকবে, তবে যে ট্যাকটিক্যাল ব্যাটল, অর্থাৎ অ্যাটাকিংয়ের বিপক্ষে যে ডিফেন্স, এই মাঠের দখলে এবং সেই ব্রেইনে কিংবা ট্যাকটিক্যাল ফিলোসফিতে হয়তো আমরা একটা হাড্ডাহাড্ডি ফাইনাল ম্যাচের অপেক্ষায় থাকবো। ইন ট্রানজিশনে আজকে এতটুকুই, তবে আমরা আবার ফিরে আসবো এই ম্যাচেরই পোস্ট ম্যাচ অ্যানালাইসিস নিয়ে। ততক্ষণ পর্যন্ত স্টার নিউজ এবং স্টার প্লের সঙ্গেই থাকুন।